গতদিন আমরা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং আউটবাউ নীতি সম্পর্কে আলাপ আলোচনা করে আসছিলাম। আজকে আমাদের এর পরের অংশ অর্থাৎ পারমাণবিক ভর এবং আণবিক ভর নিয়ে কাজ কারবার করতে হবে। এখন পারমাণবিক ভর এবং আণবিক ভরের যে কনসেপ্টটা তোমাদেরকে শিখতে হবে সেইটা আগে একটু বলে নিই যে আসলে পারমাণবিক ভরের অ্যাকচুয়াল ব্যাপারটা কী। তো পারমাণবিক ভর বলতে আসলে আমরা এসএসসি লেভেলে আপেক্ষিক পারমাণবিক ভর বুঝে থাকি। কি বুঝি? আপেক্ষিক পারমাণবিক ভর। মাশাআল্লাহ। আপেক্ষিক পারমাণবিক ভর আর প্রকৃত পারমাণবিক ভর সেম জিনিস না। যে কোনো একটা নির্দিষ্ট মৌলের বা যৌগের পরমাণু বা অণুর ভরটা অনেক ছোট, অনেক ক্ষুদ্র। এই পরমাণু বা অণুর ভরটা নিয়ে যখন বিজ্ঞানীরা কোনো গাণিতিক কর্মকাণ্ড করেন, যে রাসায়নিক পদার্থ নিয়ে যেই হিসাব নিকাশটা বা কোন ধরনের রাসায়নিক পদার্থের কত গ্রামের সাথে অন্য ধরনের রাসায়নিক পদার্থের কত গ্রাম আমি মিশাবো, এই যে হিসাব নিকাশটা, এইটাকে রসায়নের ভাষায় বলে স্টয়কিওমেট্রি বা স্টকিওমেট্রি। ওকে, রাসায়নিক পদার্থের পরিমাপ। এভরিওয়ান ইউ নো দ্য ডিল। পড়া বলতেছি, যে না বুঝবে ইমিডিয়েট আবার কোশ্চেন করে ভাইয়া থামেন, আবার বলেন, যতক্ষণ না পর্যন্ত মাথায় ঢুকবে আবার বলেন। ক্লিয়ার? এই জিনিস যেন রিপিট না করতে হয়। সবাই ইমিডিয়েট থামায় কোশ্চেন করবা, কিন্তু এখান থেকেই শিখে যাওয়া চাই। ক্লিয়ার? আচ্ছা, সো যেটা বলছিলাম, প্রকৃত পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর, এইটার একটা ডিফারেন্স আছে। প্রকৃত পারমাণবিক ভরটা অনেক ছোট হয়। সো বিজ্ঞানীদের যখন রাসায়নিক পদার্থে বা আমাদের যারা কেমিস্ট আছেন বা আমরা নর্মাল স্টুডেন্ট আছি, আমরা যখন প্র্যাকটিক্যাল ল্যাবে যাই তখন আমাদের যে কোনো পদার্থের রাসায়নিক পদার্থের মাপযোগ করতে খুব অসুবিধা হয়। এই মাপযোগ করতে যাতে অসুবিধা না হয়, আমরা যেন খুব ইজিলি মাপযোগটা করে ফেলতে পারি, এই কারণে প্রত্যেকটা পদার্থের অপেক্ষাকৃত একটা রাউন্ড ফিগার ভ্যালু নিয়ে আসা হয়, যে এই রাউন্ড ফিগার ভ্যালুটা দিয়ে গ্রামের হিসাব করে আমরা প্রত্যেকটা পদার্থের পরিমাণটা নির্ণয় করতে পারি। কোনো পদার্থের যে নিয়মের মাধ্যমে, যে নির্দিষ্ট সূত্র প্রয়োগের মাধ্যমে বা নিয়মের মাধ্যমে আমরা এই প্রত্যেকটা পদার্থের একটা আপেক্ষিক একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বের করে থাকি, স্ট্যান্ডার্ড ভরের মান বের করে থাকি, এই স্ট্যান্ডার্ড ভরটা কি বলা হয়? উক্ত পদার্থের বা উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পারতেছো? যে কোনো মৌলের প্রকৃত ভর কিন্তু বেশ জটিল একটা বড় একটা ভ্যালু, মানে খুব পরিমাণে খুব ছোট, বাট অ্যাকচুয়ালি জটিল একটা ভ্যালু। এই ভ্যালুটা দিয়ে হিসাব নিকাশ করা কঠিন, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরটা একটা রাউন্ড ফিগার নিয়ে আসা হয় দেখে এই ভ্যালুটা দিয়ে হিসাব নিকাশ করাটা অনেক সোজা। তো এইটার জন্য তোমাকে যে কোনো কিছু, যেমন পরিমাপের জন্য একটা আদর্শ মিটারের একটা হিসাব আছে, তেমন সময়ের 1 সেকেন্ডে যে সিজিএম 133 পরমাণুর যে স্পন্দনকাল সেটাকে 1 সেকেন্ড ধরা হয়। এরকমভাবে পদার্থের পরিমাণের জন্য যে ভরটা, এই ভরটারও একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে বা একটা স্ট্যান্ডার্ড রেশিও আছে। এই রেশিওটা কি ভাইয়া? তোমাকে মনে রাখতে হবে, যে কোনো পদার্থের আপেক্ষিক, মনে রাখবা, যে কোনো পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু ওই পদার্থের প্রকৃত ভর। কেমন ভর? প্রকৃত ভর ডিভাইডেড বাই C12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে, অংশের ভর মানে কি ভাইয়া? কার্বন 12, আমরা কি জানি যে আইসোটোপ, মনে আছে, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। সো আমরা কার্বনের নর্মাল আইসোটোপ জানি হচ্ছে 15টা, C8 থেকে শুরু করে C22 পর্যন্ত, কিন্তু প্রকৃতিতে কার্বনের আইসোটোপ পাওয়া যায় মাত্র 3টা, C12, C13, C14। চ্যাপ্টারের শেষের দিকে আইসোটোপ নিয়ে আরও আলোচনা করব। ওকে, আপাতত এইটুকু মনে রাখো যে দুইটা মৌল যাদের পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট, দুইটা মৌল যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। সবাই বুঝতে পারতেছি? 100% শিওর? মাশাআল্লাহ। সো দুইটা পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তো কার্বন 12 এরকম কার্বনের সবচেয়ে ন্যাচারালতম আইসোটোপ, প্রকৃতিতে সবচেয়ে কমন যে আইসোটোপটা, এই কার্বন 12 আইসোটোপের টোটাল যে একটা পরমাণুর ভরে 1/12 অংশ, অর্থাৎ 12টা ভাগ করে তার 1 ভাগের ভর যেটা, সেইটা দিয়ে যে কোনো পদার্থের যে কোনো মৌলের প্রকৃত ভরকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায়। এই ভরটার আবার একটা মান আছে ভাইয়া, এই প্রকৃত ভরকে প্রকৃত ভরের মতোই লিখে দিচ্ছি, এবং কার্বন 12 আইসোটোপের যে ভরটা, এটা একটা ফিক্সড ভ্যালু, এটা হচ্ছে 1। মাশাআল্লাহ, এক্সেলেন্ট ডিফা সাহেব, থ্যাংক ইউ। 1.66 টাইমস 10 টু দি পাওয়ার -24 গ্রাম। বুঝতে পারতেছো? 1.66 টাইমস 10 টু দি পাওয়ার -24 গ্রাম, এটা একটা ফর্মুলা মনে রাখতে হবে। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান প্রকৃত ভর যে কোনো মৌলের ডিভাইড বাই 1.66 টাইমস 10 টু দি পাওয়ার -24 গ্রাম। মনে থাকবে? এই ব্যাপারটা দিয়ে ভাই আমরা ম্যাথমেটিক্যাল মেজারমেন্টটা কিভাবে করব তোমাকে একটু মনে রাখতে হবে। লেটস ইমাজিন যেখানে একটা পদার্থের কথা বলা আছে, সাপোজ একটা কমন এক্সাম্পল দিই, যেটা অ্যালুমিনিয়াম। লেটস ইমাজিন অ্যালুমিনিয়ামের প্রকৃত, অ্যালুমিনিয়ামের একটা, অ্যালুমিনিয়াম জানি আমরা, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13।
মাশাআল্লাহ, থ্যাংক ইউ নাফিম সাহেব। 13 অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 এই এবং এর ভরটা 27 অলমোস্ট। সো এই যে 27 আমি মাত্র ভরটা বললাম, আমি তোমাদের মুখস্থ করেছিলাম আমার কাছের ভিতরে যে অ্যালুমিনিয়ামের ভরটা 27, কপারের ভর হচ্ছে তোমার 63.5, জিঙ্কের ভর 65, এরকম মুখস্থ করেছিলাম না? এই যে 63, 27, এই যে ডাটাগুলো আসছে, এই ডাটাগুলাই হচ্ছে আসলে আপেক্ষিক পারমাণবিক ভর। এগুলা এই যে প্রত্যেকটা পরমাণুর ভর মুখস্থ করাইছি, এই কোনোটা ভরই আসলে তার প্রকৃত ভর না। প্রকৃত ভর অনেক ছোট। এই প্রত্যেকটা ভর ওই পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর। সবাই কি বুঝতে পারতেছো? সেটাই এখন আমরা গাণিতিকভাবে বের করতেছি। এতদিন মুখস্থ করাইছি, এখন ভাইয়া ম্যাথমেটিক্যালি প্রুফ করতেছি যে এটা কেন এটা 27ই হইল, কেন এটা 63ই হইল, 65ই হইল। বুঝতে পারতেছি? তো অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর প্রকৃত ভর তোমাকে আমি যদি একটু বলি যে তোমার কত ছিল? 4.82 মেবি ছিল। 4.82 টাইমস 10⁻⁻23 গ্রাম অ্যালুমিনিয়ামের একটা এতটাই ছোট। দেখো 10⁻⁻23 মানে কি ভাইয়া? যে এই 4 এর আগে আরো 22টা শূন্য আছে, মানে 0.22টা শূন্য, 00000 এরকম 22টা শূন্য, তারপরে 482, এতটা টাইনি অ্যামাউন্ট অফ ম্যাস। ওকে, খুবই ক্ষুদ্র একটা ভর। সো অ্যালুমিনিয়ামের একটা পরমাণু, এই জন্য এটাকে পরমাণু বলা হয়, যে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া এর উপস্থিতিও টের পাওয়া যায় না। ইনফ্যাক্ট ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এটা ক্লিয়ারলি দেখা যায় না। ওকে, সো একটা অ্যালুমিনিয়াম পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 4.82 টাইমস 10⁻⁻23 গ্রাম, তাই না? তাহলে এই ভ্যালুটা যদি আমি বসানোর চেষ্টা করি, যে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক ভর যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ভর ইকুয়াল টু এর প্রকৃত ভর ডিভাইড বাই 1.66 টাইমস 10⁻⁻24 গ্রাম, তাই না ভাইয়া? দেখতো ভাইয়া, অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর আমরা এই মাত্র একটা দেখলাম না, অ্যালুমিনিয়াম পরমাণুর প্রকৃত ভর। তাহলে এই ভ্যালুটা আমরা লিখে দিতে পারি। তাহলে প্রকৃত ভরটা 4.82 টাইমস 10⁻⁻23 গ্রাম। গ্রাম এককে হিসাব করা হয়। আর নিচে কি দেওয়া আছে? 1.66 টাইমস 10⁻⁻24 গ্রাম। বুঝতে পারি? এই যে দেখতো ভাইয়া, এই ভ্যালুটাকে এই ভ্যালুটা দিয়ে ভাগ করে দিলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 2.04 ব্র্যাকেট দিয়ে করছিস কি? ওকে, 29 পয়েন্ট সামথিং আসছে। তাহলে এখানে হয়তো 4.82 না, বা অন্য কোনো একটা, আমার ঠিক এটা তো মুখস্থ লিখছি, তো অন্য কিছু একটা আর একটু কম হইতে পারে। অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আসবে হচ্ছে 27। ওকে, 4 পয়েন্ট সামথিং, 82 না মেবি তাহলে। ওকে, আর একটু কম আসবে, কারণ অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের এখানে ভ্যালুটা রাউন্ড ফিগারে 27 আসার কথা, 27 পয়েন্ট সামথিং, তো 27। তো একটু খেয়াল করে দেখিস প্রকৃত ভরটা কত, বইয়ের ভিতর হয়তো ডাটাটা দেওয়া আছে মেবি। তো এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত আসে? 27, মানে সামথিং 27 পয়েন্ট সামথিং আসার কথা। তো আমরা রাউন্ড ফিগারে এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, প্রকৃত ভরটা একটু কম, মানে 4.59 এই টাইপের কিছু একটা, 5859। ওকে, সো দেখো তো 27 আসছে, তাই তো অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, এইটাই আমরা মুখস্থ করি। বুঝতে পারতেছি? অর্থাৎ যে কোনো পদার্থের একটা পরমাণুর প্রকৃত ভরকে যদি এই 1.66 টাইমস 10⁻⁻24 দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই পদার্থের কি পাওয়া যায়? আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক প্রকৃত ভর প্রশ্নে দেওয়া থাকবে। হয় এটা যদি বের করতে বলে তাহলে প্রকৃত ভর দেওয়া থাকবে, আর প্রকৃত ভর যদি বের করতে বলে এটা দেওয়া থাকবে। মাশাআল্লাহ। আর মোস্ট অফ দ্য টাইম এটা না দেওয়া থাকলে সেক্ষেত্রে তোকে বুঝতে হবে যে তোর মেমোরি থেকে ভ্যালুটা লিখে নিতে হবে। মানে মুখস্থ যে আপেক্ষিক পারমাণবিক ভরটা 1 থেকে 30 মৌল পর্যন্ত মুখস্থ করেছি না, এটা মানে ওই ভরটা ব্যবহার করতে হবে আপেক্ষিক। গট ইট এভরিওয়ান? সবাই বুঝতে পারছি? আচ্ছা, ফাইন। সো আপেক্ষিক পারমাণবিক ভরের মেজারমেন্টটা এইভাবে আমাদের করতে হয়। ওকে, আচ্ছা ভাই, এই গেল আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এই আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমরা কোনো অণুর ক্ষেত্রে হিসাব করি, তাহলে সেখান থেকে আমরা কি আপেক্ষিক আণবিক ভরটা পাওয়া যাবে না? তো অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ায়, যে আমি একটা কথা বলছিলাম চ্যাপ্টারের শুরুতে, যে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ার কনফিগারেশন চেঞ্জ হয়, অর্থাৎ এক ধরনের পদার্থ অন্য ধরনের পদার্থে পরিণত হয়, কখনো এরা কি করে না, ভরের হ্রাস বৃদ্ধি ঘটায় না। এই কথাটার চ্যাপ্টারের শুরুতে বলা কথাটার এখন আমরা প্রমাণ দেখব। অর্থাৎ একটা রাসায়নিক, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা পাইলাম, এইটা ব্যবহার করে কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার ভরের পরিমাণ অপরিবর্তিত থাকে, এক ধরনের ভর কিভাবে অন্য ভরে পরিবর্তিত হয় কিন্তু ভরের মোট পরিমাণটা অপরিবর্তিত থাকে, সেইটা আমরা এখন চেক করে দেখব। বুঝতে পারতেছি? সো রাসায়নিক পদার্থের যে ভরের পরিবর্তনটা, এইটা একটু চেক করতে হবে। ওকে,
এই জন্য আমাকে আণবিক ভর লাগবে অনেকগুলো। মনে করো পানি, ভাইয়া আণবিক ভরের কনসেপ্টটা কি? আণবিক ভরের কনসেপ্টটা ভাইয়া এরকম, মনে কর H2O তোর কাছে দেওয়া আছে পানি, তাই না? সো হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কত জানি? 1। হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? দুইটা। 1 × 2 প্লাস অক্সিজেনের ভর কত জানি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ইফাস, 16। তাহলে 2 একে 2 আর 16 কত? 18। তার মানে পানির আপেক্ষিক আণবিক ভর, পানি একটা যৌগ না, তাই এবার আর পারমাণবিক ভর না, এবার আণবিক ভর হচ্ছে 18। বুঝতে পারতেছি? আণবিক ভরটা 18। যৌগের ক্ষেত্রে আপেক্ষিক আণবিক ভর, মৌলের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর। গট ইট এভরিওয়ান? আচ্ছা মাশাআল্লাহ, এই জিনিসটা এখন ব্যবহার করব। একটা ছোট্ট কনসেপ্ট বলতে ভুলে গেছি, মনে রাখবি ভাইয়া, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না। আপেক্ষিক দেখছি 27 এর পরে কোনো গ্রাম কিলোগ্রাম কিছু লিখছি না, কেন? কে বলতে পারবে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ আফসানা সাহেব। দুইটার এককটা কেটে কেটে কাটাকাটি চলে যায়, এই গ্রাম আর এই গ্রাম কাটাকাটি চলে গিয়ে 27 থাকে। এই জন্য যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর আসলে দুইটা স্ট্যান্ডার্ড ভ্যালুর রেশিও, প্রকৃত ভ্যালু না, এই কারণে এই গ্রাম মানে একক দুইটা কাটাকাটি গিয়ে এটা জাস্ট একটা অনুপাত, আনুপাতিক রাশি। আচ্ছা মাশাআল্লাহ, এই যে ইফাস অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে ফেলছে। অ্যালুমিনিয়ামের প্রকৃত ভরটা 4.482। ও কিভাবে কাজটা করছে সেটা আমি একটু ব্যাখ্যা দিব। রেসপেক্ট ম্যান, থ্যাংক ইউ। এবার ইফাস কিভাবে কাজটা করছে সেটা একটু বলি। ইফাস কি করছে, আমরা অ্যাপ্রক্সিমেট কি ভ্যালুটা জানি যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ভর 27। ও এইটা বসায় প্রকৃত ভরটা নির্ণয় করছে। এই যে আপেক্ষিক, দেখতে না আপেক্ষিক ভরটা, জাস্ট কনসেপ্টটা এইরকম যে আপেক্ষিক ভর, অ্যালুমিনিয়াম আপেক্ষিক ভর ইকুয়াল টু প্রকৃত ভর ডিভাইড বাই 1.66 টাইমস 10⁻⁻⁻24, তাই না? তাহলে এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ভরটা কত? 27 ইনটু এই পাশে এই রাশিটা ভাগ অবস্থা আছে, ওই পাশে গেলে সো 1.66 টাইমস 10⁻⁻24 ইকুয়ালস টু প্রকৃত ভর। তাহলে এই ভ্যালুটা আসছে ফার্স্ট 4.482 ইনটু 10⁻⁻23। 4.482, এটা গুণ করে দিয়ে -23 গ্রাম প্রকৃত ভর। এটাই আবার একক আছে, বুঝতে পারছি? এইভাবে করে সে বের করছে। হ্যাঁ, এই জাস্ট এই সেম সূত্র, জাস্ট ডাটাটা উল্টায় দিছে। হ্যাঁ বুঝছি, আমি 4 মানে 48 এর জায়গায় 82 লিখে ফেলছিলাম। ওকে, বুঝতে পারছি সবাই? এভাবে করে তোরা আপেক্ষিক ভর থেকে প্রকৃত ভরটা বের করতে পারবি ভাইয়া, আর উল্টাটাও করতে পারবি না ভাইয়া? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভেরি গুড। ইনশাআল্লাহ বরকত থাকে, ইনশাআল্লাহ বলতে হয়। আচ্ছা পোলাপান, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার যৌগের ক্ষেত্রে সেটা আমরা কিভাবে প্রয়োগ করব, একটা বিক্রিয়ার ক্ষেত্রে সেটা কিভাবে প্রয়োগ করব সেটা একটু দেখতে হবে। এইটা দেখলে আমাদের এই টপিকটা ক্লোজ। তারপর শুধুমাত্র চ্যাপ্টারে একটা টপিক বাকি থাকে, আইসোটোপের হিসাবটা। আইসোটোপটা শিখলে আমাদের এই চ্যাপ্টারটা, আমরা পরের চ্যাপ্টারে যেতে পারবো। ওকে, আর যারা সিলেবাসের বাইরে চ্যাপ্টার নিয়ে কমপ্লেইন করতেছিস, লিসেন, এখন কবে স্কুল খুলবে, কখন এক্সাম হবে, এগুলা কেউ কিছু বলতে পারে না। আবার নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে, সো পার্শিয়ালি স্থগিত করা হয়েছে, রিসার্চটা নতুন কারিকুলামে স্থগিত করা হয়েছে। সো কখন কী হবে কেউ জানে না। আমরা আমাদের মতো পড়াশোনা আগাইতে থাকি। যদি বাই এনি চান্স সায়েন্সের বইগুলো আবার ব্যাক করে দেওয়া হয় আমাদের, সেখানেও এগুলো আছে, তখন এগুলো কাজে লাগবে। ওকে, লেটস সি, দেখা যাক কি হয় আসলে। ওকে, মাশাআল্লাহ। সো হ্যাঁ, এই বছরটা খুব সম্ভব এই কারিকুলামই থাকবে, কারণ বই যে ছাপাই ফেলছে বেশ, এটা আসলে কেউ বলতে পারে না ভাইয়া। এমন স্যার বলছে হবে না, ডিমাস্টার বছর হবে না। আচ্ছা, দেখা যাক কি হয়। ওকে, আচ্ছা এই পোলাপান, একটা বিক্রিয়া আমরা সলভ করি। লেটস ইমাজিন একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কে ছিল, কে বলতে পারবে? ক্লাস 6 তো ক্লাস 8 আমরা পড়ে আসছি, লবণ আর পানি। আচ্ছা, লবণ আর পানি, ক্ষার আর অ্যাসিড, মনে আছে? এইবার মনে পড়ছে না? আচ্ছা, যে রাসায়নিক বিক্রিয়ায় তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ এবং পানি তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া করে। রিমেম্বার ক্লাস 8 পড়াছিলাম। এরকম একটা প্রশমন বিক্রিয়া দেখে ফেলি। সবচেয়ে কমন বিক্রিয়া যদি আমরা খেয়াল করি, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, এরা যদি পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালার লবণ, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে না পোলাপান? তারপরে খেয়াল করতে হবে সমতাকরণ করতে হবে কিনা, অর্থাৎ দুই পাশে পরমাণু সমতাকরণ করা আছে কিনা, সমান আছে কিনা। সোডিয়াম এখানে কয়টা? একটা। সবাই বুঝতে পারতেছি মেয়েরা, ছেলেরা? সোডিয়াম একটা, এখানে সোডিয়াম একটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, হাইড্রোজেন একটা, আর একটা কয়টা? দুইটা। হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। পাইছি? মানে পরমাণু সমতাকরণ অলরেডি করা আছে। এইবার আমাদেরকে ভর চেক করতে হবে। ওকে, এইবার আমাদেরকে ভর চেক করতে হবে।
তাহলে ভাইয়া দেখতো মনে রাখবি সমীকরণের বাম পাশে যারা থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। সমীকরণের বাম পাশে যারা থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্ট। আর সমীকরণের ডান পাশে যারা থাকে তাদেরকে বলা হয় উৎপাদ বা রিএজেন্ট। ওকে, কি বলে? রিএজেন্ট। বাম পাশে যারা থাকে তারা বিক্রিয়ক, ডান পাশে যারা থাকে তারা উৎপাদ বা রিএজেন্ট, রিঅ্যাক্ট্যান্ট, রিএজেন্ট। মনে থাকবে? ওকে, তাহলে ফার্স্টে বিক্রিয়কের হিসাব। তাহলে কি করতে পারি? বিক্রিয়কগুলোর ভরটা আমরা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। বিক্রিয়কগুলোর ভর দেখতে ভাইয়া, ফার্স্টে সোডিয়ামের ভর কত? 23 প্লাস অক্সিজেনের ভর কত? 16 প্লাস হাইড্রোজেনের ভর কত? 1। ভেরি গুড, একটা বিক্রিয়ক গেল। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড এখনো আছে। হাইড্রোজেনের ভর কত? 1 প্লাস ক্লোরিনের ভর কত? একটু হয়েছে 35.5। মাশাআল্লাহ। ওকে, ওইটার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, বাট ম্যাসটা কত? 35.5। সবাই বুঝতে পারতেছো? হাসিন বুঝতে পারতেছো? হ্যাঁ, 35.5। ওকে, সো 35.5। এইটা টোটালটা যোগ করে দিয়ে কত আসে বলতে পারো? এটা কত? 23, 24, 30 আর 10 40 প্লাস হচ্ছে 37.5, তাহলে কত আসে? 76.5, তাই না? তাহলে 76.5। দেখতো ভাইয়া কোনো রকম কোনো একক লিখছি আমি? একক লিখি নাই, কারণ একক নাই, এটা আপেক্ষিক। বুঝতে পারতেছি? তাহলে একক নাই। সো বিক্রিয়কগুলোর ভর আমরা পাইছি। এবার কি আমরা উৎপাদগুলোর ভর নির্ণয় করতে পারি না? তাহলে সুতরাং উৎপাদগুলোর ভর খেয়াল করতো। সোডিয়ামের ভর কত? 23। ক্লোরিনের ভর কত? 35.5। মাশাআল্লাহ। হাইড্রোজেন আছে 1, হাইড্রোজেনের ভর 1, বাট আছে কয়টা? 2টা। মাশাআল্লাহ। এরপরে ভাইয়া আবার অক্সিজেন, এর ভর 16। ভেরি গুড। তাহলে 23 আর এটা কত আসে? 58.5। আর হচ্ছে এই পাশে 2 আর 16 18 আর 58.5 কত আসে? 76.5। মিলছে? সো বিক্রিয়কের ভর যত, উৎপাদের ভরও তত। যদিও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়কগুলোর বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে। ছিল অ্যাসিড আর ক্ষার, হয়ে গেছে নিরপেক্ষ লবণ আর পানি। যদিও বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, কিন্তু মোট ভর, বিক্রিয়কের ভর এবং উৎপাদের ভর পুরোপুরিভাবে সমান আছে, কোনো রকম পরিবর্তন হয় নাই। অর্থাৎ বিক্রিয়কগুলোর ভর অপরিবর্তিত, বিক্রিয়ক এবং উৎপাদগুলোর ভর অপরিবর্তিত। বুঝতে পারতেছি? তাহলে এবার একটা তোরা করতে পারবি? আচ্ছা, এটা করে ফেলতে দেখ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আচ্ছা একটা রিঅ্যাকশন বলে দিই একটা। আচ্ছা ফার্স্টে ইজি একটা দিয়ে শুরু করি, ফার্স্টে যদি ঝামেলা করি তাহলে প্রবলেম। লেটস ইমাজিন এইটা করে দিই আমরা। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন দহন বিক্রিয়া, মনে আছে? অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থকে পূর্ণ হলে তাকে দহন বিক্রিয়া বলে। সো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা করে ফেলতো, দেখি কি অবস্থা। আচ্ছা এই বলবেন এটা করাই দিই, তারপরে হচ্ছে এরপর একটা আবার তোরা করিস ক্লিয়ার করা। এই দেখি ম্যাগনেসিয়াম আমার কাছে কি আছে? মাশাআল্লাহ, ভেরি গুড, বাট একটু ঝামেলা আছে এখানে অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক আছে, এইভাবেও চলবে, মানে অক্সিজেনের হাফ মোল দিয়ে তাও চলবে। তো উভয় পাশে যদি তুই পদার্থের পরিমাণ বানায় নাস তাও চলবে। সো বোথ অফ দেম আর রাইট। 80 গ্রাম হোক বা 40 গ্রাম, আলটিমেটলি আবার ভর মিলাইতে হয়। এক্সেলেন্ট, শাবাশ নাফিম। দেখি পোলাপান কি করব। ম্যাগনেসিয়াম আমার কাছে কয় মোল আছে? 1 মোল। ওকে, একটা পরমাণু ম্যাগনেসিয়ামের একাই থাকতে পারে যেহেতু ধাতু। সো 1 মোল আছে। অক্সিজেনও 1 মোল আছে, অক্সিজেন গ্যাসটা। কিন্তু এখানে অক্সিজেন কয়টা পরমাণু আছে? একটা পরমাণু না? তাহলে আমরা সামনে কি করতে হবে? 2 দিয়ে দিতে হবে। বাট এটা যখন 2 দিছি তখন এইখানে ম্যাগনেসিয়াম কি একটা হয়ে গেল না? ওর সামনেও 2 দিয়ে দিতে হবে, সমতাকরণ করে নিতে হবে। এর আগের বার এটা করার কোনো প্রয়োজন হয়নি। বুঝতে পারতেছি? হ্যাঁ, এতটুকুর জন্য মেলে নেই। তাহলে বিক্রিয়কের হিসাবটা কেমন আসবে? 2 মোল ম্যাগনেসিয়াম না? তাহলে 2, আর ম্যাগনেসিয়ামের ভর কত? 24 প্লাস অক্সিজেন, একটা অক্সিজেন পার্টিকেলের ভর হচ্ছে 16। আছে কয়টা? 2টা। 16 দুগুণে 32, সো 24 দুগুণে 48 প্লাস 32 কত? 80। ওকে, আর এই বিক্রিয়ক এবার উৎপাদগুলোর দেখতে হবে। 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পুরাটাই একটা যৌগ না?
2 দিয়ে ব্র্যাকেটে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 আর অক্সিজেনের ভর 16, তার মানে 2 টাইমস 40 ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিছি আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ওকে 2 টাইমস 40 ইকুয়াল টু 80 গট ইট। সো বিক্রিয়কের ভর যত উৎপাদের ভরও তত। বুঝতে পারছি? এভাবে করে যে কিছু কিছু বিক্রিয়া আমার কাছে সরাসরি সমতাকরণ করা থাকবে না, আমাকে নিজের মতো সমতা করে নিতে হবে। সেই সকল বিক্রিয়া একটু মনোযোগী হইতে হবে। ওকে বলাপান? ওকে, তাহলে কি পারা যাবে? তাহলে আমি সামনে প্রসিড করব, নাকি আরেকটা করবি বিক্রিয়া? আরেকটা দিব, প্র্যাকটিস করবি? আচ্ছা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার কি জিনিস আগে কথা শোনো, তারপরে বুঝতে পারবা। হ্যাঁ, তোরা শুধুমাত্র আইসোটোপের নাম শুনলেও বাকি দুইটার নাম শুনিস নাই, আই নো। বাকি দুইটা আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে। আইসোটোপ সর্বপ্রথম আমাকে জানতে হবে কি জিনিস। একেবারে সহজভাবে যদি বলি, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট দুইটা মৌলের পরস্পরকে পরস্পর আইসোটোপ বলা হয়। অর্থাৎ দুইটা মৌল যদি তোমার কাছে এমনভাবে দেওয়া থাকে যে তাদের পারমাণবিক সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম, কিন্তু এই যে বলতেছি দুইটা মৌল তোমার কাছে আছে ভাইয়া, যাদের প্রোটন সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু ভর ভিন্ন, ভর আলাদা, তাদেরকে বলা হয় পরস্পর পরস্পরের আইসোটোপ। যেমন মনে কর তোর কাছে একটা হাইড্রোজেন পরমাণু আছে, তোর কাছে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এই যে এইটা দিয়ে কালো কালো ডটগুলো দিয়ে আমি হচ্ছে নিউক্লিয়াস, কালো ডট দিয়ে আমি ভিতরে প্রোটন সংখ্যা বোঝাচ্ছি, আর লাল ডট দিয়ে মনে কর হচ্ছে তোর কি বলে এটা নিউট্রন সংখ্যা বোঝাচ্ছি। তাহলে এই যে আমরা কি জানি যে হাইড্রোজেনের নর্মাল যেটা আইসোটোপটা জানি আমরা 99.7% প্রকৃতিতে যেটা পাওয়া যায় সেটা হাইড্রোজেনের নর্মাল আইসোটোপ। এই নর্মাল আইসোটোপের ভিতরে একটা প্রোটন থাকে, বাইরে একটা ইলেকট্রন থাকে। এই ধরনের আইসোটোপকে এইভাবে করে লিখতে হয় যে উপরের ভর 1 আর নিচে প্রোটন সংখ্যা 1। এই আইসোটোপের নাম হচ্ছে প্রোটিয়াম। কি বলে এটাকে? প্রোটিয়াম। কি বলে এটাকে? প্রোটিয়াম। ভোকাল কর্ড নাই? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে প্রোটিয়াম। যদি এরকম হয় যে এই যে হাইড্রোজেন আইসোটোপটা আমার কাছে আছে, এর ভিতরে আমি জোর করে এর নিউক্লিয়াসের ভিতরে আমার কাছে তো একটা প্রোটন ছিলই, প্রোটন সংখ্যা আমি কোনো রকম কোনো পরিবর্তন করলাম না, কিন্তু আমি জোর করে নিউক্লিয়াসের ভিতরে একটা নিউট্রন ঢুকাই দিছি কোন একটা ডিভাইস দিয়ে। ওকে, খুব পাওয়ারফুল একটা ডিভাইস দিয়ে আমি ভিতরে কি করছি, একটা নিউট্রন ঢুকাই দিছি। তখন দেখতে ভাইয়া ঘটনাটা কি হয়েছে, এর ভিতরে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা ঠিকই 1 আছে, পরিবর্তন হয়েছে প্রোটন সংখ্যার, কিন্তু ভর কত হয়ে গেছে? 1 আর 1 2 হয়ে গেছে না? তাহলে ভর হয়ে গেছে 2। দেখতো এই হাইড্রোজেনের কি ছিল, ভরও 1 ছিল, প্রোটন সংখ্যাও 1 ছিল। প্রোটিয়াম, এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা ঠিকই 1 কিন্তু ভর কত? 2। ডিউটেরিয়াম। নাম কি? ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। এই প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম পরস্পর পরস্পরের আইসোটোপ। এবং আমি সংজ্ঞাটা কি বলছিলাম, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু পরস্পরের আইসোটোপ। তাহলে এই যে দুইটা একই মৌল হাইড্রোজেন দুইজনই, তাদের ভর কি ভিন্ন না? ভর, এর ভর 1 আর এর ভর 2, ভিন্ন ভর কিন্তু একই মৌল, প্রোটন সংখ্যা সেম। তার মানে দুইটা পরমাণুর প্রোটন সংখ্যা যদি সেম হয়, ভর যদি আলাদা হয়, তাহলে অয় অর আইসোটোপ, অয় অর আইসোটোপ। বুঝতে পারতেছি? আরও একটা যদি এখানে ঢুকাই, মনে কর এখানে আরও একটা প্রোটন নিউট্রন ঢুকাইছি আমি জোর করে, তাহলে এটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে না? ট্রিটিয়াম। বুঝছি? তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এরা পরস্পর পরস্পরের আইসোটোপ। বুঝতে পারতেছো? তো এই হচ্ছে আইসোটোপ। প্রোটিয়াম একটা থাকলে দুইটা থাকলে ডিউটেরিয়াম, তিনটা ভর থাকলে ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। হ্যাঁ, একটা হলো প্রোটিয়াম। প্রোটিয়াম এইটা প্রকৃতিতে 99.7% পাওয়া যায়। এইটা অলমোস্ট তোমার 0.085% মেবি, না 0.085% পাওয়া যায়। আর এটা হচ্ছে 0.025% মনে হয় 3 নাম্বারটা। যাই হোক, এ পর্যন্ত বুঝতে পারতেছি? এরকম প্রকৃতিতে প্রচুর পদার্থের প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। বুঝতে পারতেছি? এই হচ্ছে হাইড্রোজেনের ন্যাচারাল 3টা আইসোটোপ। কার্বনেরও ন্যাচারাল 3টা আইসোটোপ আছে, C12, C13, C14। মানে কি ভাইয়া, যে কার্বন পরমাণুর নিউক্লিয়াসের ভর 12 তাকে C12 বলে, যার নিউক্লিয়াসের ভর 13 অর্থাৎ সেখানে একটা প্রোটন বেশি নাকি নিউট্রন বেশি? নিউট্রন বেশি। মনে রাখবা, নিউট্রন সংখ্যার পার্থক্য হয়, প্রোটন সেম থাকে, নিউট্রনের পার্থক্য হয়। তুমি বুঝতে পারতেছো? শিওর অরিন্দম মেরা? তাহলে নিউট্রনের পার্থক্য হয়, মনে রাখতে হবে। তাহলে C13 যেটা, সেখানে নিউট্রন একটা বেশি, ভর একটা বেশি। আর C14 যেটা, সেখানে নিউট্রন 2টা বেশি, অর্থাৎ ওখানে ভর 14।
বুঝতে পারতেছি। আর C8 থেকে 12 22 পর্যন্ত সব আইসোটোপই কার্বনের পাওয়া যায়, বাকিগুলো ল্যাবে তৈরি করতে হয়, কৃত্রিম আইসোটোপ। বুঝতে পারছি। তেমনিভাবে ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ আছে। ইউরেনিয়াম 235 একেবারে মোটামুটি 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকি প্রত্যেকটা মৌলের আইসোটোপই ল্যাবে তৈরি করতে হয়। বুঝতে পারতেছি? ওকে, মাশাআল্লাহ। সো আইসোটোপের কনসেপ্টটা ক্লিয়ার। এবার আইসোটোপে, তাইলে ভাইয়া আইসোটোপে তোর ছন্দটা মনে রাখিস, আইসোটোপ লাস্টে কি আছে? প। লাস্টে যেটা আছে ওইটা সমান। ওকে, লাস্টে যেটা আছে ওইটা সমান। লাস্টে কি আছে আইসোটোপের? প। প্রোটন সংখ্যা সমান। আইসো বা আইসোটন লাস্টে কি আছে? নিউট্রন। নিউট্রন সংখ্যা সমান। দুটি পরমাণুর যদি প্রোটন সংখ্যা ভিন্ন হয় কিন্তু নিউট্রন সংখ্যা সমান হয়, তাদেরকে পরস্পরের আইসোটন বলে। দুইটা পরমাণুর পরস্পর প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তারা পরস্পর কি? আইসোটন। মনে কর তোর কাছে এরকম আছে যে পটাশিয়াম তোর 1939, আর মনে কর ক্যালসিয়াম হচ্ছে মনে কর 20 আর মনে কর 40 দেওয়া আছে আমার কাছে। ওকে, ক্যালসিয়ামের ভর কত? 40। লেটস ইমাজিন ক্যালসিয়ামের ভর 40 আর পারমাণবিক সংখ্যা 20, আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 আর ভর হচ্ছে 39। বুঝতে পারতেছি? তাহলে ভাই দেখতো, পটাশিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কি হবে? ভর মাইনাস প্রোটন সংখ্যা না? তাহলে বুঝতে পারতেছি? সবাই বুঝতে পারতেছি? তাহলে সবাই ওকে, পটাশিয়ামের ভর কত? 39, প্রোটন সংখ্যা কত? 19, কত দাঁড়ায়? নিউট্রন সংখ্যা 20। আবার ক্যালসিয়াম, এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। যে কোনো ভর মানে কি? প্রোটন আর নিউট্রনের যোগফল। তাহলে যে কোনো পরমাণুর ভর সংখ্যা থেকে, যেহেতু প্রোটন আর নিউট্রন একত্রে থাকে, ভর সংখ্যা থেকে প্রোটন বিয়োগ করলে নিউট্রনের পরিমাণ পাওয়া যায়, আবার নিউট্রনের পরিমাণ বিয়োগ করলে প্রোটন পাওয়া যায়। বুঝতে পারতেছি সবাই? ওকে, মাশাআল্লাহ। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের ভর কত? 39। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউট্রন পাওয়া যায়। তাহলে পটাশিয়ামের নিউট্রন কয়টা? 20টা। বুঝছি? আবার এইটার ক্ষেত্রেও, ক্যালসিয়ামের ভর কত? 40, পারমাণবিক সংখ্যা কত? 20। বিয়োগ করলে নিউট্রন কয়টা? 20টা। অর্থাৎ পটাশিয়াম এবং ক্যালসিয়াম দুইজনেরই নিউট্রন সংখ্যা কত? 20। তার মানে পটাশিয়াম এবং ক্যালসিয়াম পরস্পরের আইসোটন। বুঝতে পারছি? ভর সংখ্যা ডিফারেন্ট, প্রোটন সেম, আইসোটোপ। পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট, নিউট্রন সেম, আইসোটন। আইসোবার তোমরা নিজেরাই বুঝতেছো কি সমান থাকবে? ইলেকট্রন। আইসোবার র লাস্টে ভর। ওকে, র এভাবে ছন্দ মিলে আনে আর কি, মানে কত ডিটেইলড। আচ্ছা, ভরের লাস্টে র আর কি, এভাবে মনে রাখতে পারি। বা বাকি দুইটা এরকম হয়েছে তাহলে ভরটা এরকম হবে। ওকে, র দিয়ে কি হয় না? আচ্ছা, আইসোবারে কি হবে? ভর সংখ্যা সমান থাকবে। দুইটা পরমাণু যদি এমন থাকে যে তাদের ভর সংখ্যা পরস্পর সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তারা পরস্পর আইসোবার। বুঝতে পারতেছি? আইসোটোপ প্রোটন সমান, আইসোটন নিউট্রন সমান, আইসোবার ভর সমান। বুঝছি? মনে রাখার। বুঝতে পারতেছি ভাই? এটা একটা एग्जांपल দেন। লেটস ইমাজিন আমার কাছে ক্রোমিয়াম আছে। ক্রোমিয়ামের ভর কত মনে আছে? 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। ভর কত? ইফাস ক্রোমিয়াম 52। মাশাআল্লাহ। ক্রোমিয়ামের ভর হচ্ছে 52। ওকে, লেটস ইমাজিন এরকম আরেকটা এলিমেন্ট তোর কাছে আছে, ভ্যানাডিয়াম। লেটস ইমাজিন ভ্যানাডিয়াম কত? 23 না? তো লেটস ইমাজিন ভ্যানাডিয়ামেরও ভর সংখ্যা হচ্ছে 52। যদিও ভ্যানাডিয়ামের 52 না, আমি মানে एग्जांपल দেওয়ার সাথে বলে দিতেছি হচ্ছে 52। 51 প্রকৃত, বাট ধরে নিচ্ছি আর কি, এরকম প্রচুর পাওয়া যায় আর কি। আমি एग्जांपल সেট করার জন্য ধরে নিচ্ছি ভ্যানাডিয়ামের ভর হচ্ছে 51। লেটস ইমাজিন। ওকে, সো দেখতো ভাইয়া, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা 23। কিন্তু দুইজনেরই ভর কত? 52 না? দুইজনেরই ভর 52। তাইলে যেহেতু দুই, ভ্যানাডিয়ামের বাস্তবে 51। লেটস ইমাজিন ভ্যানাডিয়ামের একটা আইসোটোপের ভর 52, মানে এরকম একটা পরমাণু আছে। লেটস ইমাজিন। ওকে, সো দেখতো ভাইয়া, দুইটা পরমাণু আলাদা আলাদা, স্টিল তাদের ভর সেম না? দুইটা পরমাণু যদি পরস্পর আলাদা হয় মানে তাদের প্রোটন সংখ্যা ডিফারেন্ট হয়,
কিন্তু তাদের ভর সংখ্যা সেম হয়, তাহলে তারা পরস্পরের আইসো বার, আইসোটোপ না আইসোবার। থ্যাংক ইউ ইফাস। বুঝতে পারছি? ভর সেম হইলে আইসোবার, ভর সেম হইলে প্রোটন সেম হইলে আইসোটোপ, নিউট্রন সেম হইলে আইসোটন, ভর সংখ্যা সমান হইলে আইসোবার। মনে থাকবে? অবশ্যই। এবার এসএসসি লেভেলে আমাদের আইসোটোপের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, বাকিগুলো আমরা বড় হইলে শিখবো। ওকে? আইসোটোপের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম শিখতে হয়, টাইম আছে সেটা একটু শেখার চেষ্টা করি। আইসোটোপের ম্যাথমেটিক্যাল টার্মগুলো কি কি ভাইয়া মনে রাখবি? প্রকৃতিতে আইসোটোপের প্রাপ্তির উপর নির্ভর করে যে কোনো একটা নির্দিষ্ট পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। ওকে, একে আইসোটোপ দ্বারা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের পদ্ধতি বলা হয়ে থাকে। লেটস ইমাজিন তোর কাছে একটা মৌল আছে, এ একটা মৌল। লেটস ইমাজিন পোলাপান, এ একটা মৌল দেওয়া আছে, ওকে? এ মৌল, এই এ মৌলর একটা আইসোটোপের, লেটস ইমাজিন এ একটা মৌল, মানে ওই পটাশিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম কিছু একটা আছে, হাইড্রোজেন একটা মৌল আছে, এ একটা মৌল আছে। এ মৌলের ভর হচ্ছে ছোট এ, আর প্রোটন সংখ্যা হচ্ছে এক্স। এভাবে না, প্রোটন সংখ্যা কিছু একটা আছে। তাহলে এ মৌলের এ ভর বিশিষ্ট আইসোটোপটা প্রকৃতিতে পাওয়া যায় x%। প্লিজ বুঝো, সূত্র বুঝলে ম্যাথ বুঝবা, ইজি। আচ্ছা, এ একটা মৌল আছে যার একটা আইসোটোপের ভর এ, এবং সেটা প্রকৃতিতে প্রাপ্তি বা প্রকৃতিতে পাওয়া যায় x%, 2%, 3% কিছু পার্সেন্ট পাওয়া যায়। এ মৌলের এ ভর বিশিষ্ট ছোট এ ভর বিশিষ্ট আইসোটোপটা প্রকৃতিতে পাওয়া যায় x%। ওকে, এর আরেকটা আইসোটোপ আছে বি ভর বিশিষ্ট আইসোটোপ, এইটা প্রকৃতিতে পাওয়া যায় লেটস ইমাজিন y%, লেটস ইমাজিন। আবার এ মৌলের আরেকটা আইসোটোপ আছে যাকে প্রকৃতিতে পাওয়া যায় 0%। ওকে, তাহলে এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে এই ভর ইনটু তার পার্সেন্টেজ ax প্লাস এই ভর ইনটু তার পার্সেন্টেজ by প্লাস cz এই ভর ইনটু তার পার্সেন্টেজ cz হোল ডিভাইড বাই 100। সব সময় যে কোনো পদার্থের প্রকৃতিতে শতকরা আইসোটোপের প্রাপ্তির উপর নির্ভর করে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ফর্মুলা এইটা। এই যে পার্সেন্ট এক্স, ও পার্সেন্ট সিম্বলটা চলে যাবে, ওই পার্সেন্টের বদলে তো নিচের 100। এগুলা হ্যাঁ, এগুলা ম্যাথে দেওয়া থাকবে। সবাইকে বুঝতে পারছি? এখানে যেখানে ভর আর পার্সেন্টেজ গুণ করে দিতে হয়, প্রত্যেকটা কোশ্চেন হইতে পারে ভাইয়া যদি ব্যাপারটা এরকম হয় যে আমার কাছে 3টা আইসোটোপ দেওয়া নেই, এখানে তো তুমি 3টা লিখছো, বাট লেটস ইমাজিন 3টা দেওয়া নেই, তখন আমি কি করব মনে রাখবি, যদি আইসোটোপ 3টার এগেইনস্টে 2টা দেওয়া থাকে সেক্ষেত্রে ax by আর cz বাদ, ax by ডিভাইড বাই 100। বুঝতে পারছি? মানে 2টা হিসাব আসবে। আইসোটোপ 2টা থাকলে 2টার হিসাব, ভাই আইসোটোপ 4টা দেওয়া আছে, কি করব 4টা হিসাব আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে তার ভর এবং পার্সেন্টেজ এটা প্রশ্ন দেওয়া থাকবে। এই যে এখন আমি কোশ্চেন দিব, দাঁড়া এক্সাম্পল দিচ্ছি, সবাই বুঝতে পারছি? ভর আর পার্সেন্টেজ গুণ করে দিব নিচে 100%-এর জন্য। সবাই ক্লিয়ার? লিখি ইউরেনিয়াম সবাই, এই দাঁড়াও, হোল্ড অন এভরিওয়ান। আইসোটোপের কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই? শিওর? ইউরেনিয়াম 235 ও ইউরেনিয়াম 238, এই নিচেরটা পারমাণবিক সংখ্যা, এই নিচেরটা পারমাণবিক সংখ্যা, উপরটা ভর সংখ্যা। ইউরেনিয়াম ইউ, না এটা বাস্তব। এর লেখো, এটা লেখো, সাইলেন্স কলমের কালি শেষ। আচ্ছা মাশাআল্লাহ। দেখি ইউরেনিয়াম 235 92 পারমাণবিক সংখ্যা ও 238 এর প্রকৃতিতে প্রাপ্তি যথাক্রমে ইউ দুইটাই ইউ। এর প্রকৃতিতে প্রাপ্তি যথাক্রমে, মেক ইট ফাস্ট, হাত চালু হবে। এর প্রকৃতিতে প্রাপ্তি যথাক্রমে 85% এবং 15%, 85% এবং 15%।
85% এবং 15% হলে আপেক্ষিক পারমাণবিক ইউরেনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ইয়াস, ইউরেনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত? বোর্ডে তাকাই, ফার্স্টটা আমি করে দিই, এরপরে তোর করবি। দেখ দেখ তো ভাইয়া, আমার কাছে কি দেওয়া আছে, ইউরেনিয়াম 235, ঠিক আছে। নিচের পারমাণবিক সংখ্যাটা কি এক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট? না না। ইউরেনিয়াম 235 এর প্রকৃতিতে পার্সেন্টেজ কত দেওয়া আছে? 85%। আর ইউরেনিয়াম 238 এর প্রকৃতিতে প্রাপ্তি আমাকে কত বলে দিছে? 15%। আর কোন আইসোটোপ বলে দিছে? না তাহলে এবার দুইটার হিসাব হবে, বুঝতে পারতেছি। সুতরাং ইউরেনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর, বাংলা লিখে নিস, বাংলা লিখতে বিরক্ত লাগে। তাহলে দেখতো ভাইয়া, ভর ইনটু, না পরীক্ষা তুমি তুমি পরীক্ষা দিতে যাবা, তুমি এভাবে লিখতে পারবা না, আমি লিখতে পারবো কাজ আমি এক্সাম দিতে যাব না। ভর ইনটু পার্সেন্টেজ, ভর ইনটু পার্সেন্টেজ, ভর ইনটু পার্সেন্টেজ, বুঝছি? সো 235 টাইমস 85 ভর ইনটু পার্সেন্টেজ প্লাস 238 টাইমস 15 ভর ইনটু পার্সেন্টেজ ডিভাইড বাই 100 কত আসে? আগে আইটা শুনাই তো ভুলে গেছি। কত আসে? 2033.2 ইম্পসিবল। বলেছি কত আসে? পর কাজ করি ফার্স্ট 2, আচ্ছা 235.45, 235.45 অ্যাপ্রক্সিমেটলি, ওকে অ্যাপ্রক্স প্রায়। সো ইউরেনিয়াম এর প্রায় মোটামুটি গড় ভরটা কত? 235.45। বুঝতে পারতেছি পোলাপান? সবাই বুঝতে পারতেছি? আচ্ছা, এই হচ্ছে আইসোটোপের ক্যাটাগরি 1। এবার ক্যাটাগরি 2 একটা ম্যাথ লিখি। ওঠা, হ্যাঁ তাড়াতাড়ি ওঠা দেবে। সাইলেন্স। দেখি, ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। ওকে, ক্লোরিন একটা এলিমেন্ট আছে যার আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। এর একটা আইসোটোপ 35 ভর বিশিষ্ট আর একটা আইসোটোপ 37 ভর বিশিষ্ট। তো ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, যদি ক্লোরিনের দুইটি আইসোটোপ হয় তবে কোনটির প্রাপ্তি প্রকৃতিতে কত, এটা আমাকে বের করতে হবে। আগেরটার জাস্ট উল্টা ম্যাথ, এটা প্যাটার্ন ডিফারেন্ট। ওকে, দেখতে ভাই আগে কি বলছিল যে এক ক্লোরিনের আমার প্রাপ্তি দেওয়া ছিল প্রকৃতিতে, আমাকে বের করতে হয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর। আর এখন দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর, আমাকে বের করতে হবে প্রাপ্তি। বুঝতে পারতেছি? সো লেটস, সবাই বুঝছি? কোশ্চেন বুঝছি? উল্টা ডাটা দেওয়া আছে। ওকে, সো ধরি আমি আমার মতো হ্যাঁ প্রাপ্তিটা হিসাব মতো সুবিধাজনকভাবে ধরে নিতে পারি না, যে ধরি ক্লোরিন 35 যেটা আছে এর প্রকৃতিতে প্রাপ্তি x%, লেটস ইমাজিন। তাহলে ক্লোরিন 37 যেটা থাকবে এর প্রকৃতিতে প্রাপ্তি আমি ধরে নিতে পারি 100 মাইনাস x%। কেন? ক্লোরিনের 80 টোটাল, লেটস ইমাজিন প্রকৃতিতে পাওয়াই যায় হচ্ছে দুইটা আইসোটোপ, ক্লোরিন 35 আর ক্লোরিন 37। তাহলে দুইটা মিলে কি সম্পূর্ণ প্রকৃতিতে ক্লোরিনের পরিমাণ দখল করে রাখছে না? তাহলে একটা যদি x% হয় আর একটা 100 মাইনাস x% না, মানে দুইটা মিলে 100, একটা যদি 5% হয় আর একটা 95%, মানে কেন বের করলি 100 মাইনাস 5%। সো একটা যদি x% হয়, বুঝতে পারতেছি তো? সবাই বুঝছি? বুঝিনি না? আচ্ছা, তোর দাঁড়া, ওই যে শাওন বুঝ, তোর আর আমার কাছে দুইজনে মিলে 100 টাকা আছে, আমার কাছে আছে 20 টাকা, তোর কাছে আছে কত? কেমনে বুঝলি? মাশাআল্লাহ, 100 মাইনাস 20, তাহলে তোর কাছে 80। ওদের দুইজনের মিলে প্রকৃতিতে টোটাল আইসোটোপের পরিমাণ 100%। তাহলে ওর যদি x% হয় ওর হবে 100 মাইনাস x। এবার বুঝছি? সো এবার আমাকে বের করতে হবে। এখন আমরা সূত্রটা কি জানি? সূত্রটা সেম। তাহলে সূত্রটা আমরা কি জানি? আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু এই যে ভর ইনটু পার্সেন্টেজ 35x প্লাস, বুঝছি? আর এই পাশেও ভর ইনটু পার্সেন্টেজ, মানে 37 ইনটু 100 মাইনাস x হোল ডিভাইডেড বাই 100। বুঝতে পারতেছি? সবাই বুঝছি?
দেখ তো ভাইয়া আপেক্ষিক পারমাণবিক ভরের ভ্যালুটা আমাকে প্রশ্নেই বলে দিছে না 35.5। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা 35.5, এই 100 এই পাশে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। এই পাশে গেলে গুণ হয়ে যাবে, ইনটু গুণ ইকুয়ালস 35x প্লাস হচ্ছে 3700 মাইনাস 37x। বা দেখো ভাইয়া 35.5 টাইমস 100 কত আসে? 3550 মাইনাস 3700 ইকুয়াল টু নেগেটিভ 2x প্লাস 3700, এ পাশে আসে মাইনাস 3700, আর 35 থেকে মাইনাস 37 বিয়োগ করলে মাইনাস 2x। বুঝি? তুমি আফসানা বুঝিস? আচ্ছা আবার দেখ আপেক্ষিক পারমাণবিক ভরের ভ্যালুটা কত ছিল? এই যে 35.5, 100 এই পাশে ভাগ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাইয়া মাশাআল্লাহ, ভেরি গুড। বুঝছি পুরোটা? হ্যাঁ বাকিরা ইফাস? ওকে, জি, ভাই। ও মাশাআল্লাহ। তাহলে এখান থেকে বা কি করতে পারি, এখান থেকে কত আসে? 3550 মাইনাস 3700 মাইনাস 150 নাকি? ইকুয়াল টু মাইনাস 2x। তাহলে x ইকুয়াল টু 75। বুঝছি? তার মানে এটা কি ধরে নিছিলাম? C35 এর ক্লোরিন 35 এর পার্সেন্টেজ না? তার মানে প্রকৃতিতে ক্লোরিন 35 যেটা, এটা পাওয়া যাবে হচ্ছে 75%, আর ক্লোরিন 37 যেটা সেটা পাওয়া যাবে 100 মাইনাস 75, হুইচ ইজ 25%। ম্যাথ ডান। বুঝতে পারছি সবাই? রিফাত বুঝতে পারছো অঙ্ক? ওকে, এরপর একটা ম্যাথ দিব এখন। এটা যে করে দিতে পারবে সে 100% এই চ্যাপ্টারটা বুঝতে পারছে, আইসোটোপের টপিকটা বুঝতে পারছে। ইফেক্ট জারে ক্লাসের পারফরম্যান্স এত সুন্দর, পরীক্ষায় ডাব্বা মানুষ কেন? অশিক্ষিত। পরীক্ষার হলে ঢোকার আগে ব্রেনটা ফ্রিজ হয়ে পড়া থাকে নাকি? না ব্রেন বাইরে খুলে দেওয়া যাস? ছাগল। সবাই বুঝছি? মেক ইট ফাস্ট, ম্যাথ লিখি। আচ্ছা আর তো প্র্যাকটিসই করা হতো, তাহলে আজকে আর থাক।